আমরা আমাদের সকালের ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা যে আজকে গুরুত্বপূর্ণ প্রথম যে আহ, বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা নারী ও শিশু নির্যাতন দমনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। গতকালকে রাত্রিকালীন ক্লাসে সর্বশেষ আমরা যেটা আলোচনা করেছিলাম নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-এর 5 ধারার প্রশ্ন। তার মানে 9-এর 5 ধারায় কোন ধরনের প্রশ্ন হতে পারে? সুজন, ক্যামেরা ওপেন করো, নাহলে রিমুভ করে দেবো সরাসরি, কোনো কথা নেই। তো 9-এর 5 ধারার যে বক্তব্যটা ছিল এরকমই যে পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয়, সেক্ষেত্রে এই ধর্ষণের বিষয়টি যদিও সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রমাণিত না হলেও তার হেফাজতে ব্যর্থতা, অর্থাৎ 9-এর 5 ধারার বক্তব্যটা হলো যে পুলিশ হেফাজতে থাকা কোনো নারী ধর্ষিত হলে সংশ্লিষ্ট দায় দায়িত্ব যাদের উপরে বর্তায় তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে। আমার একটা এখানে কথা আছে, আমার কর্তৃপক্ষ যদি কখনো আমার এই ভিডিওটা শুনতে পায় কিংবা যারাই শুনুক তারা যেন যে সকল ব্যক্তিগণ শুনতে পারবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আমাদের দেশে বহু নারী ধর্ষিত হচ্ছে, প্রতিনিয়ত অনেক নারী ধর্ষিত হচ্ছেন বিভিন্ন জনের কাছ থেকে, বিভিন্ন আশ্রয় থেকে। তো শুধুমাত্র পুলিশ হেফাজতে নারীর জন্য একটা ধারা তৈরি করে সেটার জন্য আসলে আমরা নিজেকে লজ্জিত মনে করি। তার মানে এখানে আইনে যেটা বোঝা যাচ্ছে যে শুধুমাত্র নারীরা পুলিশ হেফাজতে থাকলেই ধর্ষিত হয়, অন্য কোনো হেফাজতে থাকলে কোনো নারী ধর্ষিত হয় না। আমি যারা কর্তৃপক্ষ আইন প্রয়োগকারী সংস্থারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ধরনের ধারাটা যেন সংশোধন করে, কিংবা এই দায়ভার যেন সবার উপরে ছড়িয়ে দেয়। কারণ একটা বাড়িতে একটা মেয়ে কাজ করে, তো গৃহকর্তার কোনো দায় দায়িত্ব নাই, গৃহকর্তা ছেলে কিংবা গৃহকর্তা নিজে কিংবা গৃহকর্তার পরিবারের অন্য কেউ এই মেয়েটাকে রেপ করেছে। তো সেক্ষেত্রে যদি কোনো কারণে মামলা হয়, দেখা যায় যে গৃহকর্তার দায়ভার নাই, যে কাজ করেছে সেই দেওয়াল অপরাধী। কিন্তু তার যে একটা একটা সেকেন্ড, দুঃখিত, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম বিষয়টা হলো যে অনেক জনের হেফাজতে নারীরা ধর্ষিত হচ্ছে, কিন্তু সেখানে দায়ভার শুধুমাত্র পুলিশে দিয়ে রাখছে। কিরকম? পুলিশ হেফাজতে যদি কোনো নারী ধর্ষিত হয় তার জন্য একটা আলাদা আইন তৈরি করেছে। কেন? এটা তো হতে পারতো যে আইন প্রয়োগকারী কোনো সংস্থার হেফাজতে কোনো নারী যদি ধর্ষিত হয়, বা যেমন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মধ্যে বলা আছে বিজিপি, কাস্টমস, কোস্টগার্ড কিংবা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এরকম তো হতে পারতো, নাকি? কি মনে করো তোমরা? জি স্যার, এটা এটা সঠিক ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর যেমন মানে এই আইনটা এই ধারাটা এই প্রমাণ করে যে পুলিশ হেফাজতে নারী ধর্ষিত হয়, অন্য কোনো জায়গায় কোনো কারো হেফাজতে এখন নারী ধর্ষিত হয় না। তার জন্য এই জন্য শাস্তি করার জন্য আলাদা আইন। তুমি সাবধান হও, একমাত্র বাকি সব ফ্রি। জি স্যার। জি স্যার, এটা পুলিশ হেফাজত না দিয়ে সরকারি হেফাজত দিলেও পারতো, যে সরকারি সরকারি হেফাজতে। হেফাজত দিতে পারতো, যে বা আহ, কারা কারা অধিদপ্তর তাদের হেফাজতে তো হতে পারে, হতে পারে না? এটাকে আমি নিন্দা জানাই। এই কালো আইনগুলো সংশোধন করা দরকার। সঠিক স্যার। কারণ এখানে আমাদেরকে পুলিশ বাহিনীকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে এখানে, তাই না? এই জি কর্তৃপক্ষ স্যার। সম্মান তো স্যারেরাই ঠিক করবেন, আমাদের কোনো বিষয় নাই। আমরা শুধু আলোচনার মাত্র মাত্র যাও। 9-এর 5-এর বক্তব্যটা ছিল এটা, পুলিশ হেফাজতে কোনো নারী ধর্ষিত হলে ধর্ষিত দায়ভার যদি সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রমাণিত না হয়, কিন্তু তার হেফাজত থেকে যদি কোনো নারী ধর্ষিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে তাদের শাস্তির কথা বলা হয়েছে। আমরা চলে আসি 9-এর ক ধারা। 9-এর ক, 9-এর ক-এর প্রশ্নটা এমনও হতে পারে যে আহ ক নামক ব্যক্তি ক নামক ব্যক্তি খ নামক নারীকে রাস্তায় একা পেয়ে তাকে ধরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। নারীটি ধর্ষণ করেন, ফলে ধর্ষণ করার ফলে পরবর্তীতে জনসাধারণ তাকে গ্রেফতারও করেন, এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়, কিন্তু নারীটি লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন। এক্ষেত্রে ধর্ষকের কি শাস্তির বিধান আছে? 9-এর ক ধারা। কিন্তু যদি কখনো প্রশ্ন আসে তোমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য, যে ক নামক ব্যক্তি তার স্ত্রীকে প্রত্যেক দিন যৌতুকের জন্য চাপ দেয়, ক নামক ব্যক্তি তার স্ত্রীকে প্রত্যেকদিন যৌতুকের জন্য চাপ দেয়, স্ত্রী লোকটি স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে গলায় রশি দিয়ে বা বিষপানে আত্মহত্যা করে,
তো অনেকেই মনে করবে যে এই প্রশ্নটি মনে হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রশ্ন। আসলে এটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের প্রশ্ন না। এই প্রশ্নটি হলো পেনাল কোডের প্রশ্ন। তাহলে নয়ের কয় কি হতে হবে? নয়ের ক হতে গেলে যেটা হতে হবে সেটি হলো যে কোনো নারীর সম্ভ্রমহানি ঘটার প্রত্যক্ষ কোনো কারণে, অর্থাৎ একটা নারীকে রেপ করা হয়েছে, এই রেপের প্রত্যক্ষ কারণে নারীটি যদি লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন, সেক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে। কিন্তু যদি প্রশ্ন আসে যে ক নামক ব্যক্তি খ নামক নারীকে ধর্ষণ করে, ফলে নারীটি লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেন, এক্ষেত্রে কয়ের অপরাধ কি? সে যে ধর্ষণ করেছে, ধর্ষণের শাস্তির একটা আলাদা অপরাধ আছে, অর্থাৎ নয়ের এক অবলিক নয়ের ক। কিন্তু যদি প্রশ্ন এরকম আসে যে ধর্ষণ করেছে, সেক্ষেত্রে মামলা হয়েছে, পরবর্তী সে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে, তাহলে শুধুমাত্র নয়ের ক ধারা সেখানে শাস্তি দিবে। এখন প্রশ্ন হলো যে এখন এই ধর্ষণের অন্যবিধ কোনো কারণে ধর্ষণ করা হয়েছে, অন্যবিধ কোনো কারণে যদি নারীর কোনো মৃত্যু হয়, সেখানে নয়ের দুই ধারায় বলেছে অন্যবিধ কোনো কারণে। এরকম অন্যবিধ কারণ যে নারীটিকে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ করার কারণে নারীটি মারা গেছে, সেখানে ধর্ষকের শাস্তির কথা বলা হয়েছে। এরপর এমনও হতে পারে যে ধর্ষণ করতে গিয়ে নারীটির গলা টিপে ধরেছে, সে কারণে নারীটি মারা গেছে, সেখানেও ধর্ষকের শাস্তির কথা বলা হয়েছে, ধর্ষণ করতে গিয়ে মৃত্যুর কথা। কিন্তু এই নয়ের কত যে কথাটি বলেছে যে এই নয়ের ক হলো আত্মহত্যার প্ররোচনা। এই আত্মহত্যার প্ররোচনাটা কি? এই আত্মহত্যার প্ররোচনা হতে গেলে সেখানে যে কথাটি বলেছে, এই ধরনের প্ররোচনাটা তখনই প্রযোজ্য হবে যদি কিনা কোনো নারীর সম্ভ্রম হানি ঘটার প্রত্যক্ষ কোনো কারণে নারীটি যদি আত্মহত্যা করেন, সেক্ষেত্রে একটা নারীকে চুমো দিল, নারীটি এসে আত্মহত্যা করলো, এটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য নয়। একটা নারীকে কেউ ইশারা ইঙ্গিত করলো, ইভটিজিং করলো, নারীটি লজ্জায় ঘৃণে আত্মহত্যা করলো, সেক্ষেত্রে কিন্তু এটা নয়। এখানে স্পষ্ট করে বলা আছে যদি কোনো ব্যক্তির অবৈধভাবে যৌন কামনা, এখানে দেখো, যদি কোনো নারীর সম্মতি ছাড়া বা ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ দ্বারা সম্ভ্রমানি ঘটার প্রত্যক্ষ কারণে কোনো নারী আত্মহত্যা করবে, তার মানে এই নয়ের পাঁচের দুঃখিত নয়ের ক ধারাটির বক্তব্য হলো যে যদি কোনো নারী আত্মহত্যা করেন ধর্ষণের ফলশ্রুতিতে, লজ্জায় ঘৃণায় ধর্ষণের কারণে, তাহলে সেক্ষেত্রে ধর্ষকের শাস্তির কথা এখানে বলা হয়েছে। কিন্তু ধর্ষক ধর্ষণ করেছেন, এরপর আত্মহত্যা করেছে, ওখানে কিন্তু মামলার কথা বলা হয়নি। ধরে নিতে হবে দুটো অপরাধ, একটা ধর্ষণ, একটা হলো আত্মহত্যার প্রয়োজনা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। এখানে এমনও হতে পারে, এখানে এমনও হতে পারে, এখানে কিন্তু শিশুর কথা হলে কিন্তু কাজটা হবে না, এখানে নারীর কথা হতে হবে, যে কোনো বয়সের নারী। যাই হোক, আমার 10 ধারার যে প্রশ্নটা, 10 ধারার প্রশ্ন কিভাবে হতে পারে? 10 ধারার প্রশ্নটা হতে পারে এরকমই যে 10 ধারার প্রশ্নটা হলো এরকমই যে যৌন নিপীড়ন, যদি প্রশ্ন এরকম আসে, যৌন নিপীড়ন বলতে কি বোঝেন? যৌন নিপীড়নটা হলো এরকমই, যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারী বা শিশুর কোনো স্থান, মানে তার গোপন কোনো স্থানে বা স্পর্শকাতর স্থানে স্পর্শ করা। তো সাধারণত এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 10 ধারার প্রশ্নটা এরকমই আসে যে কনামক ব্যক্তি বাসে করে গুলিস্তান যাওয়ার পথে, কনামক ব্যক্তি বাসে করে মালিবাগ থেকে গুলিস্তানে যাওয়ার পথে বাসের দণ্ডায়মান খনামক নারীর শরীরে স্পর্শ করেন, তার অপরাধ কি? আসলে এই যে নারীটার দেহটাতে স্পর্শ করলেন, এটি যৌন নিপীড়নের আওতায় পড়ে। অর্থাৎ তার স্পর্শকাতর অঙ্গে, তাতে সে হাত দিয়ে স্পর্শ করুক অথবা তার পা দিয়েও যদি নারীটির স্পর্শকাতর অঙ্গ, বুকে বা নারীটির অন্য নিচের কোনো অংশে যদি স্পর্শ করেন, তাহলে এটি অপরাধ। এখন নারীটির পায়ে পাড়া দিছে বাসে উঠতে গিয়ে, এটা কিন্তু যৌন নিপীড়নের মধ্যে পড়ে না বাসের ভিড়ের কারণে। কিন্তু ইচ্ছাকৃত ভাবে নারীটির পুরুষ ব্যক্তিটা তার হাতটা নারীটির কোনো শরীরে স্পর্শ করেছে, এটা বোঝা যাচ্ছে যেটা যৌন নিপীড়নের একটা উদ্দেশ্য। তাহলে সেই ব্যক্তিটার কথা এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো নারীকে একা পেয়ে জোরপূর্বক
তাকে তার শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করেন, এটি হলো যৌন নিপীড়ন। এই যৌন নিপীড়নটা কি হয় যদি এরকম প্রশ্ন হয়? যেমন একটা প্রশ্ন এখানে বলা হয়েছে, শ্লীলতাহানি আগে কি ছিল? শ্লীলতাহানি আগে যে বিষয়টি ছিল সেটি ছিল এরকমই যে একজন নারীর প্রতি, অর্থাৎ একজন নারীকে যখন এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের চেষ্টা ধারাটা হয় নাই, তো তখন এরকম একটা বিষয় ছিল যে শ্লীলতাহানি বলতে বোঝায় রেপ ব্যতীত একটা নারীর শরীরের সকল প্রকার অঙ্গ স্পর্শ করাটাকে বলা হতো শ্লীলতাহানি। ওই বিষয়টি এখন পরবর্তীতে দেখা যেত যে আমাদের দেশে অনেক নারী বিভিন্ন সময় ধর্ষিত হতো, তার পরিবার পরিজন লজ্জায় ঘৃণায় বা লোকলজ্জার ভয়ে এই সামাজিক মর্যাদার কারণে মামলাগুলো করতো না। তো কিন্তু পরবর্তী দেখা গেল যে রেপের মামলাগুলো সব ক্ষেত্রে 354 যার পরবর্তীতে যখন আইনটি তৈরি হলো তখন ধর্ষণের চেষ্টার একটা ধারা হলো। যৌন নিপীড়নের দণ্ড এখানে, যৌন নিপীড়নের প্রশ্নটা হলো যে যদি কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে কোনো নারীর বা শিশুর স্পর্শকাতর কোনো অঙ্গে স্পর্শ করেন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা চলে আসি 11 ধারাটা, হলো যৌতুকের জন্য মৃত্যু ঘটনার বিষয়ে, এটা সবাই তোমরা জানো। আমরা আসি 12 ধারার প্রশ্ন। 12 ধারার বক্তব্যটা কি? ভিক্ষাবৃত্তিকরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো নারীর, হবে না এখানে কোনো শিশুর, এখানে কোনো নারীর কথা হবে না, অর্থাৎ ভিক্ষাবৃত্তিকরণের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো শিশুর কোনো অঙ্গহানি করেন বা বিকলাঙ্গ করেন বা হাত পা ইত্যাদি বিক্রয়ের উদ্দেশ্যে বিনষ্ট করেন বা এমন কোনোভাবে বিকলাঙ্গ করেন যেটি কিনা আহ একটা গুরুতর অপরাধ। অর্থাৎ এখানে যে কথাটি বলেছে, যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তি বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে কোনো শিশুর হাত পা চক্ষু বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট করেন বা কোনোভাবে বিকলাঙ্গ করেন বা বিকৃত করেন, তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ভালো কথা। তাহলে যদি প্রশ্ন আসে, যদি প্রশ্ন আসে এখানে যে কি হলো, যদি প্রশ্ন আসে যে কয় নামক ব্যক্তি 10 বছরের রহিমাকে দিয়ে ভিক্ষা করণের উদ্দেশ্যে তার একটি ডান চোখ নষ্ট করে ফেলেন, এই যে বিকলাঙ্গ করলেন, এই বিকলাঙ্গ করার জন্য তার যে শাস্তির কথা বলা হয়েছে, এই শাস্তিটা এই নারী ও শিশু নির্যাতন দমনের 12 ধারায় উল্লেখ করা আছে এখানে। আচ্ছা, আর এই বিকলাঙ্গর বিষয়টি তো আছে, যদি এরকম প্রশ্ন আসে যে ক নামক শিশু শারীরিকভাবে গুরুতর অসুস্থ হলে কয়ের বাবা এই শিশুটিকে সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান, হাসপাতালের চিকিৎসক জরুরিভাবে জানায় যে তার অপারেশন করা প্রয়োজন, কয়ের বাবা অপারেশনের অনুমতি প্রদান করেন। চিকিৎসক অপারেশন করাকালে সুকৌশলে তার একটা কিডনি কর্তন করে নেন, এক্ষেত্রে ডাক্তারের অপরাধ কি? ডাক্তারের অপরাধটাই 12 ধারা। 12 ধারা শুধুমাত্র ভিক্ষাবৃত্তি নয়, কোন শিশুর কোন অঙ্গ চুরি করার উদ্দেশ্যে যদি কর্তন করা হয় সেটিও অপরাধ। আবার ভিক্ষাবৃত্তিকরণের উদ্দেশ্যে যদি কোনো শিশুর অঙ্গ হানি করা হয়, বিকলাঙ্গ করা হয়, সেটাও অপরাধ। আমার কথা কি বুঝতে পারছো না বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। কি, আমার কথা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। মানে শিশুর তা স্থলে নারী থাকলে কোন নারীর ধারায় ক্ষেত্রে যাবে? হবে না, নারী হলে হবে, নারীর বয়স হতে হবে 16 বছরের কম। প্রাপ্তবয়স্ক হলে স্যার কি পেনাল কোডের দ্বারাই যাবে স্যার? প্যানাল কোর্টে চলে যাবে। কারণ স্ত্রীর কথা হলে হবে না। অর্থাৎ শিশু যাদেরকে বোঝানো হয়, নারী হোক পুরুষ হোক, তাদের ক্ষেত্রে এটা পাবে। যদি কোনো প্রশ্ন আসে যে ধনী ব্যক্তি বেশি করে ভিক্ষা পাওয়ার আশায় তার স্ত্রীর ডান হাত কর্তন করলেন, তার স্ত্রীর ডান হাতটার অপরাধটা কিন্তু এই 12 ধারায় আসবে না, কারণ স্ত্রী প্রাপ্তবয়স্ক। স্ত্রী হতে গেলে প্রাপ্তবয়স্ক হতে হবে। এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি কোন ভিক্ষাবৃত্তি করিবার উদ্দেশ্যে বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির উদ্দেশ্যে কোন শিশুর, এখানে শিশুর কথা বলা হয়েছে। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে 12 ধারাটা আমরা বুঝলাম। 12 ধারা নিয়ে তোমাদের অনেকেরই অনেক কিছু থাকতে পারে, ওই বাচ্চা ঘুমায় গেছে, বাবা হাসপাতালে নিয়ে গেছে, এগুলো ভোকার দরকার নেই। তোমরা মনে রাখবা যেখানে হোক যে
কোনো শিশুর প্রতি যদি কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি কর্তন করা হয় বা হানি করা হয় বা তাকে বিকলাঙ্গ করা হয়, তাহলে 12 ধারার প্রশ্ন। আমার কথা কি বুঝতে পারছো রাশেদ? জি স্যার। জি স্যার। আমরা চলে আসি 13 ধারায়, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশুর বিধিবিধান। অর্থাৎ ধর্ষণ করার ফলে যদি কোনো শিশুর জন্ম হয়, সেক্ষেত্রে কি বিধিবিধান আছে, এখানে ভাগ করা আছে। প্রশ্নগুলো এরকম যে ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশুর জন্ম লাভ করলে উক্ত শিশু কার তত্ত্বাবধানে থাকবে, সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু যদি বিকলাঙ্গ হয়, তাহলে কতদিন পর্যন্ত সে তার ভরণ পোষণ পাবে, আর সে তার ভরণ পোষণ পাবেন। আর হলো যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশু যদি কতদিন পর তার নিজ কর্মে ফিরে না যাওয়া পর্যন্ত সে যে আহ ভরণ পোষণ পাবেন, সে বিষয়ে এখানে উল্লেখ করা আছে। এখানে কথাটা হলো এরকম কি, তাহলে শিশুটা কার তত্ত্বাবধানে বড় হবে ধর্ষণের ফলশ্রুতিতে কোন শিশুর যদি জন্ম হয়? আমার প্রশ্ন হলো, যতটুকু আসে ততটুকু দেবো। যদি প্রশ্ন আসে ধর্ষণের ফলশ্রুতিতে কোন শিশুর জন্ম হলে এ শিশুর কার তত্ত্বাবধানে বড় হবে, তাহলে বুঝতে হবে 13 এর ক খ ক এই তিনটা প্রযোজ্য। অর্থাৎ ধর্ষণের ফলে শিশুর জন্ম হয়েছে, তাদের বিবাহ হয়েছে হয়নি সেটা দেখার তো বিষয় নাই, কিন্তু ছেলেটা তো জন্ম নিয়েছে, তার তো কোনো অপরাধ নাই। ছেলেটার যেহেতু জন্ম নিয়েছে, এই ছেলেটা কার তত্ত্বাবধানে বড় হবে, ধর্ষকের অথবা তার মায়ের? বলছে উভয়ের, বা তার অভিভাবক যারা আছে তাদের তত্ত্বাবধানে সন্তানটা বড় হবে এবং তাদের পরিচয়ে পরিচিত হবে। হ্যাঁ, এবং তাহলে এখন আর যদি প্রশ্ন আসে যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভ করে শিশুর ব্যয়ভার কে বহন করবে? রাষ্ট্র বহন করবে। এটা একটা। এরপরে প্রশ্ন যেটা যে কত বছর বয়স পর্যন্ত, পূর্ণ না হওয়া পর্যন্ত ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশুর ব্যয়ভার রাষ্ট্র বহন করবে? তাহলে মনে করতে হবে 13-2 গতে বলা আছে, উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তাহার 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত, 21 বছর অধিক বয়স্ক কন্যা সন্তানের ক্ষেত্রে, বিবাহ না হওয়া পর্যন্ত, পঙ্গু সন্তানের ক্ষেত্রে স্বীয় ভরণ পোষণ যোগ্যতা অর্জন না করা পর্যন্ত। তার মানে এখানে এই কথাগুলো সুন্দর করে উল্লেখ করা আছে। তো আমাদের কি কোনো ভুল হবে? আমাদেরকে যেটা চায়, তোমরা লিখতে গিয়ে দেখা গেল যে তার এখন টাকা না থাকলে কোত্থেকে দেওয়া হবে, ওই প্রশ্ন না আসলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি প্রশ্ন আসে ধর্ষণের ফলশ্রুতিতে কোনো শিশুর জন্ম হলে এই জন্ম লাভকারী শিশুর দায়ভার বা ব্যয়ভার কে বহন করবেন, বা সে কার তত্ত্বাবধানে বড় হবেন, এক। দ্বিতীয়ত হলো, ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশু কতদিন পর্যন্ত তার ব্যয়ভার তাকে প্রদান করতে হবে, এটা হলো প্রশ্ন। কিন্তু সেখানে ওই তার সন্তানের ভরণ পোষণ, তার এখন টাকা না থাকলে পরবর্তীতে নেওয়া যাবে, এই প্রশ্ন না আসলে সেটা ওখানে যাবে না। আর যদি প্রশ্ন আসে যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্মলাভকারী শিশুর প্রতি যে অর্থ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে, যদি সেটা সেটা কার কাছ থেকে আদায় হবে, তাহলে সেই অংশটুকু লিখতে হবে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আমরা 14-তে আসি। 14-তে আসলে কি, যদি কখনো প্রশ্ন আসে যে কে কি অপরাধ করলেন ব্যাখ্যা দিন, সেখানে যদি আসে ক নামক পত্রিকার সাংবাদিক। ক নামক পত্রিকার সাংবাদিক তিনি নারী ও শিশু নির্যাতন দমনের রুজুকৃত মামলার ভিকটিমের ছবি প্রকাশ করলেন। বাংলা বাজার অমুক পত্রিকার সাংবাদিক তিনি প্রকাশ করলেন। তো 14 রেখে বলা আছে যে ধর্ষণের শিকার, ক্ষতিগ্রস্ত বা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের শিকার নারী বা শিশুর পরিচয় প্রকাশ পায় এমন কোন তথ্য উপাত্ত পত্রিকা বা ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করা যাবে না। এটা 14-1 ধারায় বলা আছে। 14-2 ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি 14-1 ধারার বিধান লঙ্ঘন করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক বা সাংবাদিকের শাস্তির কথা এখানে বলা হয়েছে। তো আমরা কিভাবে লিখবো? আমি বারবার একটা কথাই বলি, এবারে যেমন আমার একটা কথা ছিল যে আমরা এমসিকিউ পরীক্ষা দিতে যখন বসবো, তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে যেন আমরা বুঝে শুনে দেখে, অর্থাৎ ঠান্ডা মাথায় পরীক্ষা দেই। তাড়াহুড়া পরীক্ষা দিলে কিন্তু তোমরা আবারও পাস করতে না। হ্যাঁ,
তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এইরকম প্রশ্ন আসলে আমরা লিখবো কিভাবে যে কোনো পত্রিকার সাংবাদিক যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো ভিকটিমের ছবি প্রকাশ করেন বা পরিচয় প্রকাশ করেন, তো আমরা এই কথাগুলো এভাবেই লিখবো যে প্রথমে লিখবো এক ধারায় কি বলা আছে, এরপরে দুই ধারায় কি বলা আছে, অর্থাৎ 14(1) এবং 14(2). 14(1)-এ বলা আছে যে তার প্রকাশ করা যাবে না, 2 হলে যদি প্রকাশ করেন তাহলে শাস্তির ভিতরে এরকম লেখা আছে। তারপরে লিখবো কোন অমুক পত্রিকার সাংবাদিক তিনি এই কাজ করায় তার বিরুদ্ধে এই ধারায় ব্যবস্থা নেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। তোমাদের নিজেদের জন্য আমি দুটো ধারা দিলাম, 15 এবং 16। তোমরা এই ধারা দুটো একটু নিজেরা দেখবে, এখানে ভেজাল আছে একটু, কারণ অন্যের সাথে মিলতে পারে সে কারণে। সময় পেলে দেখবে। আমরা চলে আসি কনমক কনমক ব্যক্তির প্ররোচনায়। কনমক ব্যক্তির প্ররোচনায় খনমক নারী, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি অপরাধের কথা উল্লেখ করে গণমক ব্যক্তির বিরুদ্ধে একটা মামলা থানায় দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে হেয় প্রতিপন্ন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করিবার লক্ষ্যে সেই ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলা রুজু করেন, তাহলে এই মিথ্যা মামলার জন্য শাস্তির কথা বলা হয়েছে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারা। আমরা এখানে ভুলেও কখনো প্যানাল কোডের কোনো ধারা দেব না। আবার এমনও হতে পারে, আদালতের কথাটাও এখানে বলা আছে যে আদালত কোনো ব্যক্তির লিখিত আবেদনের প্রেক্ষিতে দেখা গেল যে আদালতে একটা মামলার রায় হচ্ছে, আদালত রায়ে দেখলেন, আদালত বিচারকালে দেখলেন মামলার ঘটনাটি সত্য নয়, মামলার বাদী এই মামলার আসামিকে হেয় প্রতিপন্ন, সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ বা তার আর্থিক ক্ষতি করিবার উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করেছেন, তখন ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি সংশ্লিষ্ট আদালতে ওই বাদীর বিরুদ্ধেও আবেদন করতে পারবে। আর তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলা তদন্তকালে তিনি যদি দেখতে পারেন যে ঘটনাটি সত্য নয়, ঘটনাটি মিথ্যা, তাহলে এটি চূড়ান্ত রিপোর্ট দাখিল করে সংশ্লিষ্ট বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজুর জন্য আবেদন করবে। আর 17 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের নিকট আবেদন করবেন। আদালত তার আবেদনখানা মঞ্জুর করলে তৎপ্রেক্ষিতে বাদীর বিরুদ্ধে 17 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যাবে। এখন এখানে একটা কথা বলেছে, যার প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে তিনিও কিন্তু এই ধারায় দোষী হবেন, অর্থাৎ যিনি করেছেন বা করান, নিজে না করে আরেকজন কিন্তু করার, অর্থাৎ প্ররোচনা দেয়া হলো, কিন্তু অন্যান্য প্ররোচনার ক্ষেত্রে ধারা কিন্তু 30 হবে। কিন্তু এখানে যদি কারো প্ররোচনায় কোনো ব্যক্তি প্ররোচিত হয়ে অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রুজু করান, সেক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে 17 ধারায়। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, এখানে সহযোগিতা ধারা আসবে না স্যার? না, সহযোগিতা ধারা আসবে না। যদি প্রশ্ন আসে কনামক ব্যক্তির প্ররোচনায় খনামক নারী গণামক ব্যক্তির বিরুদ্ধে অমুক থানায় গিয়ে একটা ধর্ষণের মামলা দায়ের করেন, তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে দেখতে পেলেন যে মামলার ঘটনাটি সত্য নয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা যে ব্যক্তির কারণে বাদী অভিযোগ দায়ের করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারবেন, 17 ধারা অনুযায়ী নেবেন। এখানে বলা আছে যদি কোনো ব্যক্তি অভিযোগ দায়ের করেন বা করান। আমার কথা বুঝতে পারছেন না বোঝো নাই? জি স্যার, জি স্যার। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ স্যার, আমার একটা ছোট একটা প্রশ্ন আছে স্যার, সেটা হলো স্যার, প্যানেল কোডে যেরকম স্যার 211 ধারায় নন এফআর প্রসিকিউশন দিতে হয় স্যার, এখন নন নারী এফআইআর শিশু নির্যাতন দমন প্রসিকিউশন আইনে এখান থেকে। তুমি জানোই না, নন এফআইআর প্রসিকিউশনও কখনো এইভাবে দাখিল করে না। নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে গেলে আদালতের অনুমতি লাগবে। অর্থাৎ অনুমতি নিতে হয়। এই মামলাটা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে বাদীর বিরুদ্ধে 211 ধারা অনুযায়ী প্রসিকিউশন দাখিলের জন্য আবেদন করতে হবে। অনুরূপ আবেদন করবে। এই মামলাটা চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে, চূড়ান্ত রিপোর্ট দাখিল করে ওই চূড়ান্ত রিপোর্টেই আবেদন করতে হবে বাদীর বিরুদ্ধে 17 ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য। এই তারপরে 17 ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করতে পারবে। বুঝতে পারছো? বা আদালত জি স্যার। সরাসরি বাদীর বিরুদ্ধে 17 ধারায় কগনিজেন্স নিতে পারবে। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। কারো কিছু বলার আছে এখানে? না স্যার।
আচ্ছা, যাক, তাহলে আমরা মোটামুটি বিষয়টা বুঝলাম। আমরা 18 ধারায় চলে যাই। 18 ধারা আমাদের দুটো বিষয় আছে। 18 ধারায় বলা আছে মামলার তদন্তের সময়সীমা, আমরা সেটা আলোচনা নাই বা করি এমসিকিউর মধ্যে। সেটা আসে অনেক সময়, এত বড় প্রশ্ন নাও আসতে পারে। তবে 18 6 এবং 8 এ দুটো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনের 18 6 এবং 18 8 আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সংক্ষেপে আলোচনা করি 18 6টা কি। 18 6 হলো যে তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে যদি তদন্ত সম্পন্ন করতে না পারেন, এই বিষয়টি যদি তার ট্রাইব্যুনালে বা আদালতে যদি এটি প্রমাণিত হয় যে এই যথাসময়ে তদন্ত সমাপ্ত না করার জন্য তদন্তকারী কর্মকর্তা দায়ী, তাহলে সেই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা, অর্থাৎ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আদালতে আদালত অর্ডার শিট দিতে পারেন। কার কাছে অর্ডার শিট দিতে পারেন? ওই যে তদন্তকারী কর্মকর্তা যার আওতায় আছেন সেই কর্মকর্তাকে, অর্থাৎ তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট পাঠাতে পারেন। মানে তো এখানে 18 6 বক্তব্যটা হলো যে তদন্তকারী কর্মকর্তা যথাসময়ে তদন্ত সমাপ্ত করতে না পারলে, তোমরা বুঝে রাখো এটা হলো 6। বিষয়টা কি বুঝতে পারছো? 7 ধারাটা একটু বুঝে রাখো, অর্থাৎ 18 7 পুলিশের কাজ না, 18 7টা হলো আদালতের বিষয়। 18 7টা হলো আদালতের বিষয়। আদালতের এখানে যে কথাটি বলা আছে যে মামলার বিচার চলাকালে আদালত যে কোনো আসামিকে সাক্ষী রূপে গ্রহণ করতে পারেন বা অন্য কোনো সাক্ষীকে নিতে পারেন। তো এমনও হতে পারে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রচিত মামলার বিচারকালে আদালত কখন কি কারণে একজন আসামিকে সাক্ষী রূপে গ্রহণ করতে পারে। তাহলে বুঝতে হবে 7 ধারা এখানে। 7 ধারার মধ্যে বলা আছে যে তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনা করে প্রতিবেদনে প্রতিবেদনে আসামি হিসেবে উল্লেখিত কোনো ব্যক্তিকে ন্যায় বিচারের সাথে সাক্ষী করা বাঞ্ছনীয়। তো ওইটা আমাদের, ওটা আদালতের বিষয়। 6টা আমাদের বিরুদ্ধে যায়, 8 আমাদের। তাহলে 6টা যদি তদন্তকারী কর্মকর্তার গাফিলতি, আমরা চলে আসি কোথায়? আমরা চলে আসবো আগে। 8 প্রশ্নটা কি? আদালতে মামলার বিচার চলছে, বিচার নথিপত্র চার্জশিট পেয়েছেন। 6 হলো চার্জশিট দিতে পারেন নাই, ফাইনাল রিপোর্ট দিতে পারেন, তদন্ত সমাপ্ত করতে পারেননি, তদন্তে গাফিলতি। আর 8-এ বলেছে যে সেই পুলিশ কর্মকর্তা অলরেডি অভিযোগপত্র দাখিল করেছে, আদালতে বিচার হচ্ছে। বিচারকালে আদালত দেখলেন যে মামলা তদন্তকারী কর্মকর্তা খামখেয়ালি চার্জশিট দিয়েছেন, একজন সাক্ষীকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করেন নাই, একজন আসামিকেও তিনি জিজ্ঞাসাবাদ করেন নাই, বা অনেক সাক্ষীকে তিনি সেই মামলায় জিজ্ঞাসাবাদ করে তাদের জবানবন্দি লিপিবদ্ধ করেন নাই। এই কারণে কি হচ্ছে এখানে বলা আছে দেখো, যদি সাক্ষ্য প্রমাণ সমাপ্তির পর, অর্থাৎ মামলার বিচার কার্য সমাপ্তি শেষে আদালত যদি দেখেন যে ন্যায় বিচারের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা মামলার অনেক সাক্ষ্য প্রমাণ সংগ্রহ না করেই অভিযোগপত্র দাখিল করছেন, অনেক কিছু বিবেচনায় নেন নাই, অর্থাৎ তার তদন্তের ত্রুটি। আমাকে বুঝতে হবে এটা হলো তদন্তের ত্রুটি। যদি প্রশ্ন আসে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তদন্তকারী কর্মকর্তার তদন্তের ত্রুটির কারণে, তদন্তের ত্রুটি, তাহলে বুঝতে হবে তার শাস্তির কথা বলা আছে 18 8-এ। আর যদি বলা হয়ে থাকে যে সেটি কি, আর যদি বলা হয়ে থাকে যে তদন্তে সময়সীমা। বিলম্ব, ন যথাসময়ে তদন্ত সমাপ্ত না করা, তার মনে করতে হবে 18 6। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝা নাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমরা চলে আসি 20-এর 6-এ। 20-এর 6-এর মধ্যে বলা আছে যে নারী ও শিশু ট্রায়াল ইন ক্যামেরা বলতে কি বোঝেন? ট্রায়াল ইন ক্যামেরা বলতে কি বোঝেন? বা আদালত কি নারী বা শিশুর সুরক্ষার ক্ষেত্রে রুদ্ধতার কক্ষে বিচার কার্য পরিচালনা করতে পারেন? হ্যাঁ, রুদ্ধতার কক্ষে বিচার কার্য পরিচালনা করতে পারেন। সেখানে বলা আছে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, বলছে 9 ধারায় যে সকল বিষয় আছে। 9 ধারায় কি বলা আছে? ধর্ষণ সংক্রান্ত, ধর্ষণের চেষ্টা সংক্রান্ত। তো এখানে বলা হয়েছে 9 ধারার যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এই 9 ধারার অপরাধের ক্ষেত্রে আদালত রুদ্রতার কক্ষে, বলছে ট্রায়াল ইন ক্যামেরায় বিচার কার্য পরিচালনা করতে পারবেন। আর এখানে আরেকটা বিষয় বলা আছে যে কোন শিশু এই আইনের অধীন অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত হলে উক্ত অপরাধের সাক্ষীর ক্ষেত্রেও আহ এখানে বলা আছে যে সেখানে আহ
শিশু আইন 1974, তো না, শিশু আইন 2013 অনুসরণ করতে হবে। আসামির অনুপস্থিতি বিচার আমাদের প্রয়োজন, আমাদের যেটা প্রয়োজন। একটা প্রশ্ন আসছিল আমাদের জন্য, সেটা হলো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণের ঘটনায় ধর্ষিতার জবানবন্দি আদালতে 22 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করার পরও তদন্তকারী কর্মকর্তা কি মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে পারেন? হ্যাঁ, পারেন। তার কারণ কি, একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আদালতে গেছে, তার জবানবন্দি দিয়েছে, হ্যাঁ ধর্ষিত হয়েছে, ডিএনএ টেস্টে গেছে, তাও মেয়েটা ধর্ষিত হয়েছে, মেডিকেল পরীক্ষায় গেছেন, তাও মেয়েটা ধর্ষিত হয়েছে, প্রমাণ হয়েছে। তিনজন ব্যক্তি রিপোর্ট দিলেন যে হ্যাঁ সে ধর্ষিত। এই ধর্ষিত হওয়ার পরেও কিন্তু তদন্তকারী কর্মকর্তা একটা মামলা চূড়ান্ত রিপোর্ট দিতে পারেন। কারণ ধর্ষিত হয়েছে ইহা সঠিক, কিন্তু কে ধর্ষণ করেছে তাকে শনাক্ত করা সম্ভব নেই। অনেক সময় অজ্ঞাতনামা ব্যক্তি কর্তৃক ধর্ষিত হয় না? স্যার। মেডিকেল রিপোর্ট তো তাই আসবে যে হ্যাঁ সে রেপ হয়েছে। তো ডাক্তারের কাছে গেলে জবানবন্দিতে মেয়ে তো বলবেই আমি রেপ হয়েছি, কিছুতে প্রমাণ, অর্থাৎ মানে তার পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া যাবে সে রেপ হয়েছে। তো এই ধরনের প্রমাণের পরেও কিভাবে তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন? তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট তো কখন দাখিল করতে হয়, আগে আমাকে জানতে হবে ঘটনাটি সত্য, কিন্তু কাউকে অভিযুক্ত করার মতো উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি প্রমাণিত হয়েছে যে মেয়েটা রেপ, কিন্তু কার বিরুদ্ধে আমি চার্জশিট দেবো? যেহেতু আমি লোক খুঁজে পাইনি, মামলার তো মুলতবিও রাখতে পারবো না, তাহলে কি করব? কিন্তু কিছু দুষ্টু প্রকৃতির মাস্টার আছে, এরা ওই যে কি জানি ডিএনএ ফিএনএ, তার বিরুদ্ধে 17 ধারা এটা ধারা, এরা ভুয়া। প্রশ্নেই তো বলা আছে যে সবকিছু প্রমাণ সাপেক্ষেও আপনি কখন একটা মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করছে তখনই পারি। ঘটনাটি সত্য কিন্তু কাউকে শনাক্ত করা সম্ভব হয় না সেক্ষেত্রে। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। কি সবার উদ্দেশ্য বলে কি, সমস্যা কি? বুঝতে পারছি স্যার। বুঝতে ভুল পারছি স্যার। করে আবার ডিএনএ টিএনএ হাবি জাবি দিবা না এগুলা। এখানে যেটা আছে বুঝতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে আছে, তোমাদের একটু দেখতে হবে সেখানে, যে আহ, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ঘটনায় আদালত কি যে কোনো স্থানে কোনো সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন? বা এখানে যে কথাটি বলা হয়েছে, হ্যাঁ আদালত যে কোনো স্থানে একজন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন 22 ধারায়। অর্থাৎ এই 22 ধারার বক্তব্যটা হলো সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করা প্রয়োজন। এখন এখানে যে কথাটি বলা আছে, এখানে পুলিশ যে একজন সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, সেটাও কি 22 ধারা? না স্যার। আচ্ছা, 100 100। 165। আচ্ছা, অভিযুক্ত ব্যক্তি যদি জবানবন্দি দিতে চায় যে রেপ করেছে, তার জবানবন্দি আদালত কত ধারায় লিপিবদ্ধ করেন? 22-2। এখন কেমন 22-2 হবে? শোনো, এটা শুধুমাত্র এটা শুধুমাত্র ভিকটিমের জন্য বলা হয়েছে 22 ধারাটা, জেনে রাখবা। 22 ধারার বক্তব্যটা শুধুমাত্র ভিকটিমের জন্য, এখানে আসামির জন্য জবানবন্দি এই ধারায় নয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আসামি এবং সাক্ষী, এখানে আসামি, দুঃখিত, ভিকটিম এবং সাক্ষীর জন্য কথাটা বলা হয়েছে। অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে কালে দেখলেন যে একজন আসামিকে ধৃত করা হয়েছে এরকম একটা অপরাধে, এটা অনেকে দেখেছেন, তাদের জবানবন্দি লিপিবদ্ধ করার জন্য ম্যাজিস্ট্রেটের নিকট পাঠাতে পারবেন। কথাটা কি বুঝছো? যাক, এত গভীরে তোমাদের যাওয়ার দরকার নেই এখানে। আমরা চলে আসি 24 ধারা তাহলে সাক্ষী। এটা চূড়ান্ত রিপোর্ট সত্য, সত্য এবং ইয়ে দিব, এটা কি 173 দিব স্যার? না, সেটা তুমি 173 দিতে হবে, চূড়ান্ত রিপোর্ট সত্যই দিতে হবে। তোমার এত কত দরকার, তুমি লাগবে সিআরপিসি অনুযায়ী চূড়ান্ত রিপোর্ট সত্য দাখিল করবো, এত ধারা অনুযায়ী চূড়ান্ত। মূল তুমি কি কাজটা করবে সেটা জানতে চাচ্ছি। পিআরবি এত অমুক এত ভোকাস দিয়ে তো লাভ নেই, তুমি কথাই তো লেখো নেই। আমাদের পরীক্ষার্থীরা নাম্বার কম পাওয়ার কারণ হলো সে যথাযথভাবে লেখে না। যাই হোক, সময় নেই আমার, আমরা আচ্ছা, আলোচনায় চলে আসি, আমরা 27 ধারায় চলে আসি। 24 ধারা সাক্ষীর বিষয়টা বাদ দাও, আমরা 27 ধারায় চলে আসি।
এখানে যদিও সবকিছু লেখা নেই, তার মানে আপনি নারী ও শিশু নির্যাতন দমনের রুজুকৃত মামলা তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকালে আপনি যেটা দেখতে পেলেন সেটি কি? আপনি দেখতে পেলেন যে পেনাল কোডের একটি ধারা আপনার তদন্তকালীন সময় প্রমাণিত হয়েছে। সেক্ষেত্রে করণীয় কি? তো এই 27-এর মধ্যে যে কথাটি বলা আছে সেখানে আহ এমন ভাবে 27-3 বলা আছে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে যে কথাটি বলছে যে আপনি ওর সাথে এটাও দিতে পারবেন, অর্থাৎ এটাও ওই অপরাধটা ওই আদালতে বিচার কার্য করতে পারবেন। অর্থাৎ 27-3 বলা আছে এই আইনের অধীন কোনো অপরাধের সহিত কোনো অপরাধ এমন ভাবে জড়িত থাকে ন্যায় বিচারের স্বার্থে এটা করা প্রয়োজন। এখন কথা হলো স্যার, এই যে এখানে তো সরাসরি স্যার ওই যে তদন্তকারী কর্মকর্তার কথা বলেনি। আমার বিষয়টা না। তদন্তকারী কর্মকর্তার বক্তব্যটা হলো যে এখানে না থাকলেও ধরে নিতে হবে এটা তদন্তকারী কর্মকর্তা দায়ী। তা তদন্তকারী কর্মকর্তা কি আরেকটা মামলা রেকর্ড করবেন? তিনি রেপের মামলা তদন্ত করতে গিয়ে জানলেন যে রেপের কালীন সময় নারীটির গলায় একটা স্বর্ণের চেন ছিল, এই চেনটা নিয়ে গেছে। তখন আপনি কি করবেন এই ঘটনাটা? সেটা আপনি আপনার আমলে আনবেন না? আমার কথা কি বুঝতে পারছেন না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা সর্বশেষ যেটা আলোচনা করব সেটি হলো 32-এর ক। সেটা হলো কি যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলার ধর্ষণের ক্ষেত্রে কি করা হয়েছে, অর্থাৎ ধর্ষণজনিত অপরাধের ক্ষেত্রে ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক। এখানে এই ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এ কারণেই ধর্ষককে শনাক্ত এবং ধর্ষিতা সঠিকভাবে বক্তব্য দিচ্ছে কিনা এটা শনাক্তকরণের নিমিত্তে, অর্থাৎ ওই ধর্ষককে ওই ব্যক্তিটাই যে নারীটাকে ধর্ষণ করেছে সেক্ষেত্রে, অর্থাৎ 32-এর ক। এখন এখানে বলা আছে যে 32 ধারার মেডিকেল রিপোর্ট ছাড়াও, অর্থাৎ 32 ধারা মেডিকেল তো করতেই হবে। 32-এ কিন্তু ধর্ষকের কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না 32 ধারায়, কিন্তু 32-এর করাতে সংযোজন করেছে যে ধর্ষক তারও পরীক্ষা করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অন্য কথা লিখবো না, আমরা লিখবো যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32-এর ক ধারায় উল্লেখ করা আছে। সেখানে কি বলা আছে যে ধর্ষণজনিত অপরাধের ক্ষেত্রে ধর্ষক এবং ধর্ষণের শিকার ক্ষতিগ্রস্ত নারী ডিএনএ আইন 2014 অনুযায়ী ডিএনএ পরীক্ষা করিতে হইবে। আমার কথাটা কি বুঝতে পারছেন না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। যাই হোক, আমারও একটু তাড়া আছে, লোক বসে আছে। যার কারো কিছু বলার থাকলে আমি তোমাদেরকে সবার কাছে অনুরোধ করব, রাত্রিকালীন ক্লাস 8:30টায় শুরু হবে, প্রত্যেকে একটু করে চিরকুট লিখে নিয়ে আসবা যে আমি এই প্রশ্নটা বুঝি না, আমাকে একটু বুঝান। আমার উপর সব ভরসা করলে হবে না। আমি আমার যতটুকু সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি আছে আমি দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তোমাদের একটু অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।